হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা 2025 সেই পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বিভাগ ক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লিখো। তাহলে বলছে, দেখো, নিচের কোনটি সঠিক প্রতিবর্তের পথ? গ্রাহক, বহির্বাহী স্নায়ু, কারক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু। গ্রাহক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু এবং কারক। গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। তো এটা হচ্ছে গ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। কারণ প্রথমে কি হচ্ছে, যে জায়গাটা সমস্যা হলো সেখানে যে গ্রাহক কোষগুলো থাকবে, নিউরনগুলো থাকবে, তারা মেসেজটা কালেক্ট করবে। তারপর সেই মেসেজটা সাধারণত কী হচ্ছে, অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাবে। সেখান থেকে ধরুন বহির্বাহী স্নায়ু বা মোটর নিউরনের মাধ্যমে আবার কারক পেশিতে এসে সেই পেশির সংকোচন ঘটাবে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে 1-2, নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন এবং সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হারও, গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে হার বাড়ায়, ঠিক আছে। অ্যাড্রেনালিন হাত হ্রাস করে না, হ্রাস না করে না, এটা হচ্ছে বৃদ্ধি করে। সুতরাং অ্যান্সার হচ্ছে ঘ। ঘ হচ্ছে রং অপশন, দ্য রাইট অ্যান্সার হচ্ছে ঘ। তারপর 3 নম্বর কোয়েশ্চেন চলে যাবে, চোখের প্রতিসারক মাধ্যমগুলি কি? প্রতিসারক মাধ্যম মানে যার মধ্য দিয়ে আলোটা প্রতিসৃত হয়ে রেটিনায় গিয়ে পড়ছে। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। স্ক্লেরা, কোরোয়েড, আইরিস অ্যান্ড রেটিনা। কর্নিয়া, কোরোয়েড, লেন্স, রেটিনা। ঘ নম্বর হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, কোরোয়েড। এখানে সবচেয়ে কারেক্ট অপশন হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, মানে এই অপশানটা হচ্ছে সবচেয়ে কারেক্ট। তারপর হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, দেখো এখানে বলছে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো, কোনগুলো সঠিক তা বেছে নাও। উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস। তাহলে সেন্ট্রিওল থেকে ব্যোমতন্তু গঠিত হয়, উদ্ভিদ কোষের সেন্ট্রিওল থাকে না, উদ্ভিদ কোষের সেন্ট্রিওল অ্যাবসেন্ট। অনালিকা থেকে ব্যোমতন্তু গঠিত হয়, এটা ঠিক আছে, কিন্তু এটা ভুল। কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, এটা ঠিক অপশন। ক্লিভেজ বা ফারোয়িংয়ের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, রাইট। উৎপন্ন আপাত্ত কোষগুলো পাশাপাশি যুক্ত থাকে, এটাও তোমার রাইট। কোষগুলো পাশাপাশি যুক্ত থাকে, উৎপন্ন আপাত্ত কোষগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ ওই ক্ষেত্রে কী হচ্ছে, ওই ক্ষেত্রে কোষগুলো পাশাপাশি অবস্থান করছে, এভাবে পাশাপাশি অবস্থান করছে, আর মধ্যখানে সেল প্লেট বা কোষপথ থাকছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কী হচ্ছে, এভাবে তোমার ফারও তৈরি হয়ে যাচ্ছে, ফারও তৈরি হয়ে যাচ্ছে, এভাবে ফারও তৈরি হওয়ার মাধ্যমে কোষগুলো সেপারেট হয়ে যাচ্ছে। কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে, কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইনোস ঘটে না, এটা হচ্ছে জাস্ট উল্টো করা আছে। কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটছে, এটা ভুল অ্যান্সার। সেটা এখানে 2 and 3, খ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? 5 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার, অ্যাডেনিন কার সঙ্গে থাইমিনের সঙ্গে যুক্ত হবে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হবে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হবে, কোন হাইড্রোজেন? এর অপশন সি, ঘ। ঘ, কারণ অ্যাডেনিন কী হয়, ডাবল বন্ড দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত হয়, আর গুয়ানিন ট্রিপল বন্ড দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। এরপর 6 নম্বর কোয়েশ্চেন বলছে, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? এখানে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। এখানে মিথেন, অ্যামোনিয়াম, হাইড্রোজেন, এটা 2:1, 2:2 এর ব্যবহার হয়েছে, কিন্তু হাইড্রোজেন সালফাইড ব্যবহার হয়নি। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোনটি মৌমাছির অগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটার বেশি হলে অগল নৃত্য দেখাতেই পারে।
অজ্ঞান নৃত্য ইংরেজি 8 সংখ্যার নয়, সেটাও ঠিক। অজ্ঞান নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিক পরের ঘড়ির বিপরীত দিকে ঘুরতে থাকে। অজ্ঞান নৃত্যটির অভিমুখ নিম্নমুখী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। এটা বৈশিষ্ট্য নয়, শুধু রাইট অ্যান্সার হচ্ছে ঘ। 8 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো, বিপন্ন প্রজাতি ও তার বিভিন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোয়ারটি সঠিক? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মোরলা মাছ, দূষণ, একশৃঙ্গ গন্ডার, চোরা শিকার, একশৃঙ্গ শকুন, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, আরশোলা। আরশোলা এখনও কিন্তু বিলুপ্ত হয়নি, বিপন্ন প্রজাতির আন্ডারে পড়বে না। চোরা শিকারের ফলে একশৃঙ্গ গন্ডার বিলুপ্ত হয়েছে। শকুনরা হচ্ছে পরিবেশ দূষণের মাধ্যমে একটা বিলুপ্ত হচ্ছে। বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ, মোরলা মাছ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 9 বলছে, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো পচা পাতা, জীবজন্তুর মলমূত্র, ক্লোরিনযুক্ত কীটনাশক, কাগজ। এর জীব বিবর্তন মান হয় বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন মান হচ্ছে প্রত্যেকটি পুষ্টি স্তরে অভঙ্গুর রাসায়নিক পদার্থগুলোর পরিমাণ বেড়ে যাওয়া। তার ক্লোরিনযুক্ত কীটনাশক, দ্যাট ইজ ডিডিটি, ডাইক্লোরোডাইফ্লোরোট্রাইক্লোরোইথেন। 10 নম্বর বলছে, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, এই অণুজীবগুলোর মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? তো নাইট্রোজেনের ধাপগুলো কি প্রথম দেখে নাও। 1 নম্বর হচ্ছে কি নাইট্রোজেন ফিক্সেশন, প্রথম পয়েন্ট হয়ে গেল নাইট্রোজেনের ফিক্স করা। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল নাইট্রোজেন অ্যাসিমিলেশন। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল তোমার অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন। আর নাইট্রিফিকেশন। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ডিঅ্যামিনেশন, ডিনাইট্রিফিকেশন। তাহলে এখানে আমাদের বলছে চতুর্থ ধাপের সংশ্লিষ্ট ডিনাইট্রিফিকেশনের সঙ্গে, তাহলে সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স এই ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার এই ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত, যেখানে কাজ হচ্ছে কি নাইট্রোজেন আবার পরিবেশের মধ্যে ফিরে যাওয়া। এবার 11 নম্বর কোশ্চেন বলছে, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? 1 নম্বর হচ্ছে, ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন হয়। ডেফিনেট ইতর পরাগযোগ মানে দুটো আলাদা গাছে বা দুটো আলাদা ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটবে তখন সেটাকে ইতর পরাগযোগ বলছি। ইতর পরাগযোগ হচ্ছে কি 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা ঠিক। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন আপত্তি উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে, ঠিক, এটাও ঠিক, কারণ দুটো আলাদা বৈশিষ্ট্যের গাছ পরস্পর সঙ্গে মিলিত হয়। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হয় পরাগরেণু অপচয় কম হয়। যেহেতু এক গাছ থেকে অন্য গাছে যাচ্ছে, একটা বাহকের প্রয়োজন হচ্ছে, এদের কি প্রচুর পরিমাণে পরাগ তৈরি করতে হচ্ছে, পরের বছর পরাগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং এটা হচ্ছে ভুল অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে 3টে অপশন রাইট। এবার বলছে, কোনো এক দম্পতি পরপর 3টি সন্তান পুত্র হয়েছে। তো চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তো পরবর্তী সন্তানটি পুত্র বা কন্যা যাই হোক না কেন তার সম্ভাবনা হচ্ছে 50%। 50% চান্স হচ্ছে যে সে মেয়ে হতে পারে, 50% চান্স হচ্ছে সে ছেলে হতে পারে। 13 নম্বর কোয়েশ্চেন বলছে, OYRR জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত। তাহলে এখানে প্রথম বলছে OYRR 2n, মানে এখানে হেটেরোজাইগাস কটা রয়েছে? একটা রয়েছে, 2 2। আবার এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, OYRR এখানে কি হচ্ছে
একই জিনিস, নাম্বার অফ হেটারোজের কত 1 রয়েছে 2, তো অ্যান্সার হবে 2:2। একের 14 নম্বর হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কি, নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাত 1:1 হবে? F1 জনুতে লম্বা এবং এর বৈশিষ্ট্য কোনটিতে? যখন আমরা তাহলে করে দেখা যাক, যদি আমরা এটা দেখি, এটাতে হবে কি F1 জনুতে তোমার আমরা এই ঘ নম্বরটা করে দেখি, দেখা যাচ্ছে দেখো টি 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 আর টি, তাহলে টিটি 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 অ্যান্ড টিটি, তাহলে এখানে এটা হচ্ছে দুটো আর এটা হচ্ছে দুটো, তো 2:2, দ্যাট ইজ 1:1। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয়? সমসমস্ত অঙ্গমান হচ্ছে যাদের উৎপত্তি এক কিন্তু কার্যগতভাবে তারা আলাদা। তো পাখির ডানা এবং পতঙ্গের ডানা এদের কাজ এক কিন্তু উৎপত্তিটা আলাদা, অ্যান্সার গ। এরপর বিভাগ ক্ষয়ে আমরা চলে আসলাম, যেখানে বলছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখো। নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করো। তাহলে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা ঠিক আছে। এটা কত ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় কখন? দূরের বস্তু বলতে এখানে 6 মিটার অ্যাবে, 6 মিটার অ্যাবে, মানে 6 মিটার দূরের বস্তুকে আমরা বলছি, দূরের বস্তুকে আমরা দূরের বস্তু বলি। এখানে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। লেন্সের বক্রতা হ্রাস পাওয়ার ধরুন এটা লেন্স, এটা বক্র ছিল, এবার এটা কী হলো লম্ব হয়ে গেল, আর লম্ব হয়ে গেলে কী হলো উত্তল লেন্স, অবতল লেন্স, অবতল লেন্সের ফলে কী হচ্ছে এর কাজ হচ্ছে লাইটটাকে দূরে পাঠানো, ওই জন্য ফোকাস দৈর্ঘ্যটা কী হয় বেড়ে যায়, কারেক্ট অপশান। প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় আপত্যক্রমে মেরুবর্তী চলন ঘটে, এটাও ঠিক অ্যান্সার। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট, অবলোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, না এটা ভুল অ্যান্সার, এটা হোমোজাইগাস প্রকট হয়েছে, আর একটা হেটেরোজাইগাস প্রকট হলে তোমার এরকমভাবে করতে হতো, রং অ্যান্সার। তারপর হচ্ছে কি 2.4 ইকুয়াস অগ্রপথের 4টি পশ্চাৎপথে 3টি আঙ্গুল উপস্থিত ছিল, এটা জাস্ট ইকুয়াসের অগ্রপথে 3টি আঙ্গুল উপস্থিত ছিল, এখানে একটি মাত্র উপস্থিত ছিল, একটি, ভুল অ্যান্সার। রেড পান্ডা সংরক্ষণের প্রতিষ্ঠা হলো ক্যাপটিভ ব্রিডিং, না ফলস, কারণ ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে তোমার ক্রোকোডাইলের জন্য, ক্রোকোডাইল কুমিরের জন্য। 2.6 নম্বরটা বলছে বিপাক ক্রিয়ার সাহায্যকারী থাইরক্সিন হইতে অপর হরমোনটি হলো ইনসুলিন, এটা রাইট, কারণ এটা কী বলা হচ্ছে এই ইনসুলিন, থাইরক্সিন এবং ইনসুলিন দুটোকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। তারপর এবার একটি শব্দ বা উত্তর দাও, বিসদৃষ্টি বেছে নাও। তাহলে দেখো এখানে হাইপোথ্যালামাস, পন্স, মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম, তাহলে পন্স বা মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম, এই তিনটেই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, পশ্চাৎ মস্তিষ্ক। এটা হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। 2.8 নম্বর বলছে সোয়ান কোষের কাজ কি? তাহলে সোয়ান কোষের কাজ হচ্ছে মায়েলিন শীথ তৈরি করা, মায়েলিন শীথ অর্থাৎ অ্যাকশনের আবরণ তৈরি করা। 2.9 নম্বর বলছে নিচের প্রথম জোড়াটি শব্দ জোড়াটি সম্পর্ক বুঝতে শব্দ জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে খণ্ডীভবন কোথায় দেখতে পাওয়া যায়? খণ্ডীভবন একটা অযৌন জনন পদ্ধতি, দেখতে পাওয়া গেলে স্পাইরোগাইরে। তাহলে কোরকোদ্গম কোথায় পাওয়া গেলে ইস্টে পাওয়া যাবে, ইস্ট, বা আরেকটা উদাহরণ দেওয়া যাবে হাইড্রা। 2.10 হচ্ছে YYRR
স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর জিনোটাইপগুলোর মধ্যে ফিনোটাইপে কত ফলাফল নিয়ে কোনটি সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে আসে। এখানে দেখো সবগুলো, এখানে কি হেটেরোজাইগাস হোমোজাইগাস হেটেরোজাইগাস সবগুলো হোমোজাইগাস, কিন্তু এইখানে দেখো যে এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হোমোজাইগাস কিন্তু কমপ্লিটলি তোমার হোমোজাইগাস রিসেসিভ, যেখানে ওয়াই আর একটা আলাদা। 2.1 হচ্ছে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে? তাহলে বর্ণান্ধতার জিন বহনকারী মানে কি? জিন বহনকারী মাতার জিনোটাইপ, বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে? তার মাতার জিনোটাইপ হতে পারে সে বাহক হবে, বা এটা হলো মাদার হচ্ছে কি এফেক্টেড হবে, আক্রান্ত হবে। মা বাহক হতে পারে বা মা আক্রান্ত হতে পারে। যদি মা আক্রান্ত হয়, বাবা সুস্থ হয়, তাহলে কিন্তু বর্ণান্ধ জিন বহন করবে, ক্যারিয়ার হবে মেয়ে। আবার যদি কি হয়, আবার যদি মাথা জানাটা যদি তোমার এটা হয় আর বাবা সুস্থ হয়, তাহলে 50% চান্স থাকে সে মেয়ে বাহক হবে, আর 50% ক্ষেত্রে সুস্থ থাকবে। কিন্তু বর্ণান্ধ জিন বহনকারী সন্তান 100% বাহক হতে গেলে মাকে আক্রান্ত হতে হবে, বাবা সুস্থ হতে হবে। জিনোটাইপটা হবে XCC, অর্থাৎ মা আক্রান্ত হবে। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? প্রথম পর্যবেক্ষণ অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা। অভিব্যক্তি সংক্রান্ত ডারউইন অভিব্যক্তি সম্পর্কিত প্রথম যে মতবাদগুলো দিয়েছে প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উৎপত্তি সম্পর্কে, তার প্রথম ধারণা ছিল কি? অত্যাধিক হারে বংশবৃদ্ধি। যখন অত্যাধিক হারে বংশবৃদ্ধি হবে, তখন কী হবে? তাদের মধ্যে খাদ্য বাসস্থানের জন্য সংগ্রাম হবে, এবং সংগ্রাম যখন হবে, সেই সংগ্রামটা একটা হচ্ছে কি স্বপ্রজাতির সঙ্গে, একটা অন্য প্রজাতির সঙ্গে, একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম হবে। তারপরে কী হবে? তাদের মধ্যে ভ্যারিয়েশন আসবে এবং ন্যাচারাল সিলেকশন হবে, তার প্রাকৃতিক নির্বাচন হলো, তারপর হচ্ছে কি স্পেসিয়েশন হবে। তো প্রথম পর্যবেক্ষণটা ছিল অত্যাধিক হারে বংশবৃদ্ধি। 2.13 নিচের 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত খুঁজে বের করো। তাহলে দ্বীপভূমির নিমজ্জন, লবণাম উদ্ভিদের ধ্বংস, সুন্দরবনের পরিবর্তন সমস্যা, খাদ্যের ভারসাম্য ব্যাঘাত ঘটছে। এখানে হচ্ছে সুন্দরবনের পরিবেশগত যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার মধ্যে এই তিনটি পড়বে। 1 নম্বর হচ্ছে দ্বীপভূমির নিমজ্জন, 2 নম্বর হচ্ছে লবণাম উদ্ভিদের ধ্বংস, 3 নম্বর হচ্ছে খাদ্যের সংখ্যার ভারসাম্য। 2.14 JFM এর মূল ভূমিকা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রধান উদ্দেশ্যটা কি? যে লোকাল পিপল, অর্থাৎ রেসিডেন্সিয়াল পিপল, যারা তোমার একটা বনের আশেপাশে বসবাস করছে বা একটা জায়গায় যারা থাকছে, সেই লোকাল পিপল থেকে তোমার সঙ্গে সরকারের একসাথে মিলিতভাবে তোমার একটা ফরেস্টকে পরিচালনা করা, এটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ সাধারণ পাবলিক এবং সরকার বা সরকারের পরস্পর মিলনের ফলে কোনো একটা প্রজেক্টকে নিয়ন্ত্রণ করা। নিচের বাক্যগুলো শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। যেমন মানবদেহে মোট 12 জোড়া হচ্ছে তোমার করোটি স্নায়ু, আর 31 জোড়া হচ্ছে তোমার সুষুম্না স্নায়ু রয়েছে। 2.16 বলছে বিশেষ বিমূর্তযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্ত থেকে ক্ষয়ের হাত রক্ষা করে। এটা হচ্ছে টেলোমিয়ার হচ্ছে একটা রিপিটেটিভ সিকোয়েন্স, এবং এটা হেটেরোক্রোমাটিন, তাই এটা কাজ হচ্ছে ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে বা এনজাইমের হাত থেকে রক্ষা করা। 2.17 ক্ষেত্রে কালো বর্ণ এবং অমসৃণ জিনোটাইপ হলো। কালো বর্ণ মানে কি? এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ বিবি হতে পারে অমসৃণ লোমযুক্ত, এটাও হতে পারে।
2.18 নাম্বার কি হচ্ছে, জাতিজনিকে পুনরাবৃত্ত করে। জাতিজনিকে, এবার এই জাতিজনি মানেটা কি, কোনো জীবের ভ্রূণের পরিস্ফুরণের সময় তার পূর্বপুরুষের ভ্রূণের পরিস্ফুরণের ঘটনাগুলি ধাপে ধাপে ঘটে। মানে কোনো জীবের যখন ভ্রূণ বৃদ্ধি পাচ্ছে, তারা পূর্ববর্তী সরল জীবগুলোর কি বলছে, ভ্রূণের অবস্থাগুলো রিপিট হতে থাকে। 2.19 ক্ষেত্রে বলছি আমরা, প্রাণীর কি লোম শ্বাস প্রশ্বাসের সঙ্গে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা হয়। অ্যাজমা মানে শ্বাসকষ্ট হওয়া। 2.20 হচ্ছে, চোরা শিকার অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর হত্যা বা প্রাণীর মূল্যবান অংশ হত্যা করে মূল্যবান অংশগুলোকে সংগ্রহ করা। এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি এডিএইচ। এডিএইচের কাজ কি, অ্যান্টি ডাইহিউরেটিক হরমোন। এর কাজ হচ্ছে নেফ্রনের দূরবর্তী সংগ্রহনাগারে জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রের পরিমাণ হ্রাস করা। অ্যামাইটোসিস পদ্ধতিটা, পদ্ধতিকে ব্রেমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট বৈশিষ্ট্য। সমবৃত্তীয় অঙ্গ, এটা অভিসারী বিবর্তন। সমবৃত্তীয় মানে হচ্ছে যাদের উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, অর্থাৎ উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, একই পরিবেশ থাকার জন্য একরকম কাজ হয়। অভিসারী বিবর্তন মানে হচ্ছে যে দুটো আলাদা জিনিস একই অভিকেন্দ্রের দিকে আসবে, তখন অভিসারী বিবর্তন হচ্ছে। অর্থাৎ তারা ভিন্ন পরিবেশে ভিন্ন উৎপত্তি থেকে এসছে, কিন্তু একই পরিবেশে থাকার জন্য ওদের একই ধরনের ইভলিউশন ঘটছে, সেটা হচ্ছে অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যার বৃদ্ধি, যার ফলে কি জলাভূমি হ্রাস পাচ্ছে। পক্ষী পরাগে পুষ্প হচ্ছে পলাশ, ধান হচ্ছে পতঙ্গ পরাগী। তার বিভাগ গ, কোষচক্রের G1 এবং G2 দশার সংশ্লিষ্ট বস্তুর একটা তালিকা বা সারণী তৈরি করো। কী কী তার হতে পারে দেখো, এখানে তোমার হতে পারে কি G1, এখানে RNA হতে পারে, প্রোটিন হতে পারে, এনজাইম হতে পারে, উৎসেচক, এনার্জি হতে পারে, শক্তি, সেল অর্গানেল, কোষ অঙ্গাণুগুলো হতে পারে, অর্গানেলস। হ্যালো, জিনের 2 হচ্ছে নিম্নলিখিত অজনজনন পদ্ধতিটি ব্যাখ্যা করো। কোরকোদ্গম মানে হচ্ছে যে বার্ডিং, যেটাকে বলছি আমরা, অর্থাৎ এটা একটা ইস্টের প্রথমে কী হলো, একটা বার্ড বেরোলো এবং এই বার্ডটা বড়ো হওয়ার পরে মাটিতে খুলে পড়লো এবং নতুন আবার গাছে তৈরি করলো। পুনরুৎপাদন, টিকটিকির খেয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের লেজটা যদি কেটে যায় তো তার আবার সঙ্গে কী হচ্ছে, নতুন লেজ বেরোয়, তাকে রিজেনারেশন বা পুনরুৎপাদন বলা হয়ে থাকে। 3.3 বলছে, ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে। তাহলে হেটেরোক্রোমাটিন হচ্ছে কি, হেটেরোক্রোমাটিন হচ্ছে নিষ্ক্রিয় জিন। হেটেরোক্রোমাটিন হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় জিন। তো ইউক্রোমাটিনের তুলনায় যদি হেটেরোক্রোমাটিন বেড়ে যায়, তাহলে নিষ্ক্রিয় জিনের পরিমাণ বা ইনঅ্যাক্টিভেট পার্টের পরিমাণটা ডিএনএতে বেড়ে যাবে, যার ফলে সক্রিয় জিনের পরিমাণ কমে যাবে বলে তার ফেনোটাইপের পরিমাণও, অর্থাৎ বৈশিষ্ট্যের পরিমাণটা এক্সপ্রেশন কম হবে। 3.4 দেখো, বংশগতি সম্পূর্ণ যে শব্দটি ব্যাখ্যা করে। জিনোটাইপ হচ্ছে কি জেনেটিক মেকআপ। জেনেটিক মেকআপ বলতে কী বোঝাচ্ছে, ধরুন লম্বা গাছ, লম্বা বলতে কী বোঝাচ্ছে, টিটিকে বোঝাচ্ছে। যেমন বেটে গাছ, হলো বেটে গাছের ক্ষেত্রে টিটি হয়ে গেল, এগুলো জিনোটাইপ। সংক্রায়ণ, যখন দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হবে, তখন যে নতুন জীবটা তৈরি হবে সেই জীবটাকে আমরা সংকর জীব বা হাইব্রিড বলি। 3.5, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, তাদের মধ্যে 2টি পুত্র সন্তান, তাহলে পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত একটি ক্রসের
মাধ্যমে দেখো এখানে একটা কথা লিখবো, এখানে আপাত স্বাভাবিক, আপাত স্বাভাবিক মানে বোঝা যাচ্ছে মহিলাটা হচ্ছে ক্যারিয়াক, বাহক। তাহলে এখানে কি হিমোফিলিয়া, তাহলে এই মহিলাটা হচ্ছে হিমোফিলিয়ার বাহক। এর সঙ্গে যদি একটা স্বাভাবিক পুরুষের, অর্থাৎ পুরুষটা হচ্ছে স্বাভাবিক, তাহলে কি হলো XH ওয়াই। তাহলে এখানে লক্ষ্য করতে পারো তোমরা যে XH মেয়ে সুস্থ হয়ে গেল, XH মেয়ে একটা বাহক হয়ে গেল, XHY ছেলে সুস্থ হলো একটা, কিন্তু ছেলে একটা আক্রান্ত হয়ে গেল। তাহলে কত পুত্রের দেহে 50% পুত্রের দেহে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, ওকে, আর 50% পুত্র ঠিক হবে। ইউট্রিফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয় তুলনা করো। ইউট্রিফিকেশনের কারণ কি? ইউট্রিফিকেশনের কারণ জলের মধ্যে যদি সালফার বা ফসফরাসের মতো রাসায়নিক পদার্থ সারের পরিমাণ বেড়ে যায়, তখন কি হয়, সেই জলের পুষ্টিগুণ বৃদ্ধি পায়, যার ফলে সেখানে বিভিন্ন ধরনের শৈবাল জন্মায়। এটা ইউট্রিফিকেশন বলা হয়। বায়োম্যাগনিফিকেশন হচ্ছে কি, যেগুলো নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ অভঙ্গুর ও রাসায়নিক পদার্থ রয়েছে, সেগুলো যখন কোনো পুষ্টি স্তরে ঢুকে পড়ে, সেগুলো পুষ্টির সঙ্গে সঙ্গে ওদের পরিমাণটা বাড়তে থাকে। এটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, মানে জৈব বস্তুর বিবর্ধন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইউট্রিফিকেশনের ফলে কি হয়, অ্যালগাল ব্লুম তৈরি হয়, অ্যালগাল ব্লুম। আর বায়োম্যাগনিফিকেশনের ফলে পুষ্টি স্তরে দূষণের মাত্রা বেড়ে যায়। পুষ্টি স্তর বলতে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এই যে স্তরগুলো রয়েছে, পুষ্টি স্তরে দূষণের মাত্রা বেড়ে যায়, দূষণের মাত্রা বেড়ে যায়। 3.7 বলছেন নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যা হতে পারে। তো নাইট্রোজেন চক্র যদি ব্যাহত হয়, তাহলে কী হবে, গ্রিন হাউস গ্যাস N2O বা N2O, তারপরে NO, এই সমস্ত মাত্রা বেড়ে যাবে, বলে পৃথিবীর ওভারঅল টেম্পারেচার বেড়ে যাবে। তাছাড়া কী হচ্ছে, যে এগুলো হচ্ছে যদি বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে, এই জিনিসগুলো আবার, এই যেমন N2O বেড়ে গেল বা NO2 পরিমাণ বেড়ে গেল, NO2 জলের সঙ্গে বিক্রিয়া করবে, তৈরি করবে কি HNO2, তাহলে এরা কি অ্যাসিড বৃষ্টি তৈরি, অ্যাসিড রেইন। বুঝতে পারলে, যদি N2O নাইট্রোজেন চক্র যদি ব্যাহত হয়ে যায়, তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অক্সাইডগুলোর পরিমাণ বেড়ে যাবে, যেটা গ্লোবাল ওয়ার্মিং ঘটাবে, কারণ এগুলো গ্রিন হাউস গ্যাস। আবার এদের পরিমাণ যদি বেড়ে যায়, বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিডের পরিমাণ বাড়াবে, যার ফলে তোমার কী হয়ে যাবে, অ্যাসিড বৃষ্টি হয়ে পরিবেশের ক্ষতি হবে। 3.8 বলছে ইন্দো বার্মা হটস্পট, সুন্দরবন হটস্পটে বিপন্ন জৈব বৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো। তো প্রথমে দেখো ইন্দো বার্মা হটস্পট। তো ইন্দো বার্মা হটস্পটের ক্ষেত্রে আমরা কী কী পাচ্ছি, যেমন লিভ ডিয়ার, নাচুনে হরিণ, ইন্দো বার্মা। লিভ ডিয়ার মানে পাতায় পাতায় চলাচল করে ছোটো ছোটো বাদর, হরিণ পাতার মধ্যে দেখতে হরিণ। লিভ ডিয়ার, নাচুনে হরিণ। তারপরে অ্যান্টলাও। তারপর হচ্ছে তোমার অ্যানামাইট মাউন্ট জ্যাক, অ্যানামাইট মাউন্ট জ্যাক।
অ্যানামাইট মাউন্ট জ্যাক। এটা ইন্দোবর্মা হটস্পট কী হলো তাহলে? লিভ ডিয়ার হলো, নাচনা হরিণ, অ্যান্টিলাও, অ্যানামাইট মাউন্ট জ্যাক। এবার সুন্দাল্যান্ডের ক্ষেত্রে কী হচ্ছে? সুন্দাল্যান্ডের ক্ষেত্রে তুমি দেখতে পাবে কী রয়েছে এখানে? এখানে রয়েছে তোমার সমুদ্র গরু, তিমি রয়েছে, ডলফিন রয়েছে, নিকোবরি পায়রা রয়েছে, সোনালি আরওয়ানা মাছ ইত্যাদি। এটা হলো ইন্দোবর্মা সুন্দরল্যান্ডের হটস্পট জীববৈচিত্র্য। 3 নম্বর বলছে কি, সমুদ্রের জলের তাপমাত্রা এবং আম্লত্ব বাড়লে সামুদ্রিক বৈচিত্র্যের উপর কী কী প্রভাব পড়তে পারে? সমুদ্রের জলে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কী হবে? যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কী হচ্ছে যে সাধারণ মাছের যে পরিবেশ বা যে পরিবেশে ওরা বেঁচে থাকে, কারণ ওরা হচ্ছে শীতল শোণিতযুক্ত প্রাণী। এবার ওই যদি জলের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে তাদের কী হবে? দেহের জৈবিক প্রক্রিয়া সম্পূর্ণ নষ্ট হয়ে তারা মারা যাবে। অম্লত্ব বাড়লে কী হলো? হচ্ছে মাছের মধ্যে কী হবে? অসমোটিক প্রেশার বা অসমোটিক ব্যাপন চাপের ঘাটতে ফলে কী হয়ে যাবে? মাছ কী হচ্ছে? মাছের তোমার ডিহাইড্রেশনে মাছ মারা যাবে, শুকিয়ে যাবে মাছ। 3.10 কি বলে? উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 2টি ভূমিকা লাগে। তাহলে অক্সিন কী করে? উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে। অক্সিন কী করছে? অগ্রস্থ প্রকটতাকে নিয়ন্ত্রণ করছে। আবার কি হচ্ছে? তোমার পুষ্প পরিস্ফুটনে সাহায্য করছে। এছাড়া তোমার ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে সাহায্য করছে। 3.11 নম্বর বলছে, কোনো একজন ব্যক্তি রাস্তা চলাচল করার সময় কীভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে তা বলো। একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় তার চোখের লেন্সের বক্রতার হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে উপযোজন করে। 3.12 নম্বর বলছে, একজন ব্যক্তির 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস বা সুষুম্নাশিষ্যকের একটি করে ভূমিকা উল্লেখ করে প্রাত্যহিক জীবনে। তো হাইপোথ্যালামাস আমাদের কি করছে? হাইপোথ্যালামাস আমাদের অনুভূতি, ক্ষুধা, তৃষ্ণা, উত্তেজনা, অনুভূতি, এই সমস্ত জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণ করছে এবং আমাদের হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। সুষুম্না শীর্ষক আমাদের কি করছে? এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে। যেমন হচ্ছে আমাদের কি করছে? হার্টবিটকে নিয়ন্ত্রণ করছে, ফুসফুসের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করছে, আমাদের পেরিস্টালসিস পদ্ধতিকে নিয়ন্ত্রণ করছে সুষুম্না শীর্ষক। 3.13 নম্বর বলছে কি দেখো, যে স্নায়ুকোষ, স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে সম্পর্ক স্থাপন করো। স্নায়ুকোষ কী হচ্ছে দেখা বলছে, অসংখ্য নিউরন বা স্নায়ুকোষ অ্যাকশন বা স্নায়ুতন্ত্রের সমন্বয় করতে স্নায়ু। তাহলে অসংখ্য নিউরন এবং স্নায়ুকোষ ও স্নায়ুতন্তু নিয়ে স্নায়ু গঠিত। স্নায়ুকোষ সেটা কী হচ্ছে দেখো, স্নায়ুকোষ এবং স্নায়ুতন্তু নিয়ে তৈরি হলো কি? স্নায়ু হলো। এবার
এবং এই স্নায়ুগুলো কী হলো, এটা যোগ কলার আবরণী দ্বারা আবৃত। যোগ কলার আবরণে আবৃত হয়ে তৈরি হলো কি স্নায়ুগ্রন্থি। আবরণ যোগ কলার আবরণ পড়ে গেল, তৈরি হলো কি স্নায়ুগ্রন্থি। এবার অসংখ্য স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া। এবার আবার কি হলো, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া নিয়ে তৈরি হলো কি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তৈরি হয়ে গেল মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। এটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলছি। এবং এই স্নায়ুর সাথে, এবং এই যেখানে স্নায়ু তৈরি হয়েছে, স্নায়ুর সঙ্গে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ইত্যাদি এবং স্নায়ুগ্রন্থি, এবং এর সঙ্গে এটি স্নায়ুগ্রন্থি। তাহলে কী হলো, স্নায়ুকোষ এবং স্নায়ুতন্ত্র নিয়ে তৈরি হলো স্নায়ুগুলোর যোগ কলার আবরণ আবৃত হলো, তৈরি হলো স্নায়ুগ্রন্থি। এই স্নায়ুগ্রন্থিগুলো থেকে স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া যুক্ত মস্তিষ্ক কাণ্ড তৈরি হলো, এবং স্নায়ুগ্রন্থি, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড মিলে আমাদের সম্পূর্ণ স্নায়ুতন্ত্র তৈরি হলো। অর্থাৎ এরা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর 314 কোয়েশ্চেনটা আমরা দেখব। বলছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত বীজ ধারণকারী মটর গাছের ফুল ইতর পরাজয় ঘটলে F2 জনুতে যে সকল জিনোটাইপিক অনুপাত 2 হবে সেগুলো। তাহলে এটা আমাদের কী করতে হবে, মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসটা করতে হবে। F2 জেনারেশনে দেখতে পাওয়া যাবে যে এই সমস্ত জিনোটাইপ যেগুলো ওয়াই আর বা ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এগুলো সবগুলো দুটো করে পাওয়া যাবে। এটা জিনোটাইপ 1/2 হবে। 315 নম্বর কি বলছে, একটি উঁচু কোটরযুক্ত গাছের সকল প্রাণী থাকতে পারে নিরিখের যে কোনো 2 প্রকার জীবন সংগ্রাম উদাহরণ দাও। তাহলে উঁচু গাছে যে সমস্ত প্রাণী থাকে তাদের কি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার ফলে কি হয়, ওদের পায়ের মধ্যে ব্যালেন্স অনেক বেশি থাকে। 2 নম্বর হচ্ছে কি, যারা উঁচু গাছে সেসব প্রাণী থাকে তারা খাদ্য সংগ্রহের জন্য তাদেরকে নিচের প্রাণীদের সঙ্গে মাটির আশেপাশে উপস্থিত প্রাণীদের সঙ্গে কম্পিটিশন করে খাবার সংগ্রহ করতে হয় তার উপরে থাকলেও। 360 উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা আরবিসির প্রকৃতি আকৃতি সম্পর্ক প্রতিষ্ঠা করুন। আরবিসিটা কি হয়, এখানে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলা হয়। তো আরবিসির এক্ষেত্রে কী হচ্ছে, আরবিসিরা উভোত্তল এবং নিউক্লিয়াস বিহীন হয়, এই জন্য সূক্ষ্মতম রক্তবাহের মধ্য দিয়েও সহ চলাচল করতে পারে। উট যখন জলপান করে তখন আরবিসিটা হিমোলাইসিস ঘটে না, অর্থাৎ এটা 240% পর্যন্ত আয়তনে প্রসারিত হয়। আর উটের দেহে যখন জল অভাব ঘটে তখন সেই আরবিসির মধ্যে উপস্থিত জলটা বেরিয়ে এসে তোমার আবার উটের কাজে লাগে। 300 বলছে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙুলের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙুলের বৈশিষ্ট্যের পরিবর্তনটা ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা করার জন্য প্রথমে দেখতে হবে আমাদের সবচেয়ে প্রথমে ছিল ইওহিপ্পাস। তো ইওহিপ্পাসের ক্ষেত্রে আমরা পেয়েছি 4টে আঙুল, যেখানে যখন আমরা মেসোহিপ্পাসে আসলাম তখন ইওহিপ্পাসের ক্ষেত্রে আমরা কতগুলো পেলাম, 4টে আঙুল পেলাম, 1 2 3 4। এবার যখন মেসোহিপ্পাসের ক্ষেত্রে আসলাম তখন 1 নম্বর আঙুলটা হারিয়ে গেল, 2 3 4 থাকলো। যখন আমরা মেরিচিপ্পাসের ক্ষেত্রে আসলাম তখন দেখা গেল ওখানে শুধুমাত্র 2 নম্বর আঙুলটা রয়েছে, 3 নম্বর আঙুলটা অনেকটা বড় হয়েছে এবং 4 নম্বর আঙুলটা ছোট রয়েছে। তারপর যখন আমরা প্লায়োহিপ্পাসের ক্ষেত্রে আসলাম, প্লায়োহিপ্পাস তখন শুধুমাত্র সেখানে
3 নম্বর আঙুলটাই থাকলো, 2 এবং 4 বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত হয়ে গেল মানে কি, সেটা উপরের দিকে উঠে গেল। এবং তোমার হচ্ছে কি, যখন লাস্ট আসলাম আমরা ইকুয়াসের ক্ষেত্রে, তো এই 3 নম্বর আঙুলটা, 2 এবং 4 নম্বর আঙুলটা উপরের দিকে উঠে গেছে, আর 3 নম্বর আঙুলটা অনেকটা খুরের মতো হয়ে গিয়ে তোমার অনেক বেশি শক্তিশালী হয়েছে। এটা ইকুয়াসের ক্ষেত্রে। তাহলে ইওহিপাসের ক্ষেত্রে কি 4টে আঙুল পাওয়া গেল, 1 2 3 4। মেসোপিয়াসের ক্ষেত্রে 1 নম্বর আঙুলটা বিলুপ্ত হয়ে গেল, 2 3 4 পাওয়া গেল। মেরিচিপাসের ক্ষেত্রে 2 আর 4 থাকলো, মানে ছোটো ছোটো সাইজ ছোটো হয়ে গেল, 3 নম্বর আঙুলটা আকারে বড়ো হলো। প্রায়োপাসের ক্ষেত্রে 3 নম্বর আঙুলটা ভালোভাবে বৃদ্ধি পেল। এবং ইকুয়াসের ক্ষেত্রে 2 আর 4 সাথে একদম উপরের দিকে উঠে গেল, 3 নম্বরটা অনেকটা বেশি বৃদ্ধি পেয়ে গেল, খুরের ডেভেলপ করলো। এটাই হচ্ছে তার ইতিহাস। এবার দেখো তোমাদের বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে, এগুলো তো ছবি, যেটা মানুষের অক্ষিগুলোকে লম্ব ছেড়ে বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত কর। প্রথমে রয়েছে তোমার কি, এরকম একটা লেন্স, লেন্সের ভিতরে দিয়ে কী রয়েছে তোমার, এখানে রয়েছে ভিট্রিয়াস হিউমার, এটা হচ্ছে এর এর উপরের দিকে রয়েছে তোমার অ্যাকোয়াস হিউমার। তারপর হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে রেটিনা, রেটিনা, এটা হচ্ছে লেন্স, ভিট্রিয়াস হিউমার, এটা হচ্ছে কর্নিয়া। প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ একটা বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। তাহলে এটা যদি মাইটোসিস হয়, তাহলে এখানে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো তোমার একটা নির্দিষ্ট নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করেছে, এরকমভাবে অবস্থান করেছে। এখানে ব্রেমতন্তুগুলো কি হচ্ছে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে আছে, এটা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম ও চারিদিকে অ্যাস্ট্রাল রশ্মি পরিবর্তন হয়েছে। এখান থেকে ব্রেমতন্তু, কিছু ব্রেমতন্তু হচ্ছে কন্টিনিউয়াস, কিছু হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ছোটো ছোটো হয়ে কিছু আছে। তাহলে কী হলো, এখানে দেখো আপত্য ক্রোমোজোম, আপত্য ক্রোমোজোমগুলো এটা তৈরি হয়েছে। সেন্ট্রিওল অংশ সেন্ট্রিওলে যুক্ত রয়েছে। অবিচ্ছিন্ন তন্তু, এর কিছু কিছু অবিচ্ছিন্ন তন্তু রয়েছে, কিছু ক্রোমোজোমাল ফাইবার, যেগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত রয়েছে, ক্রোমোজোমাল ফাইবার। তারপর হচ্ছে কি, দৃষ্টির পরীক্ষার্থীর জন্যটা রয়েছে। এবার 4-এর 2-এ চলে এসো, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা। জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণ মানে কি, -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লিকুইড নাইট্রোজেনে তোমার সংরক্ষণ করতে হবে, এক্সিডি সংরক্ষণ করতে হবে, যেটা কোথায়, যার মধ্যে জার্ম প্লাজম ব্যাংক, জীবাণু শুক্রাণু সংরক্ষণ করা হচ্ছে, বীজ ব্যাংক, বিভিন্ন বীজ সংগ্রহ করা হচ্ছে, পরাগ ব্যাংক, যেখানে পরাগরেণু সংগ্রহ করা হচ্ছে, জিন ব্যাংক, জিন সংরক্ষণ করা হচ্ছে, এগুলো করা হয় এখানে। পিবিআর এর সংরক্ষণের সংক্রান্ত কী কী তথ্য থেকে সংরক্ষণ সংক্রান্ত, পিবিআর হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, অর্থাৎ যেমন মেদিনীপুরে কি আরাবরি ফরেস্ট, শাল গাছের যে ফরেস্ট রয়েছে সেটা উদ্ধার করা হয়। এখানে পিবিআর মান হচ্ছে যে, সেটার নাম পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। এর মানে হচ্ছে লোকাল যে পিপলগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, যে আদিবাসী টাইপের বা যে সমস্ত গ্রামের পিপলগুলো রয়েছে, তারা গাছকে বহুদিন ধরে বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে। তো সে সমস্ত ইনফরমেশনগুলোকে কালেক্ট করা এবং সেগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে পিপিআর এর প্রধান কাজ। এগুলো ডিটেলস তোমরা পড়ে নেবে সাঁতরা বইয়ে পেজ নম্বর 136-এ। এরপর হচ্ছে চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটা তালিকা তৈরি করো। তাহলে সেখানে আমাদের বাঘ রয়েছে, লায়ন রয়েছে, ক্রোকোডাইল রয়েছে, ওয়ান হর্ন রাইনো রয়েছে, অ্যাক্সিনোগন্ডান, রেড পান্ডা রয়েছে। পরিবেশগত কী কারণে ক্যান্সার হতে পারে, তাই আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। একটা হচ্ছে কি বায়ু দূষণ, যেমন ধরে নাও অ্যাসবেস্টোসিস। তারপর হচ্ছে যারা কয়লা খনিতে কাজ করে, লাংসে ক্যান্সার সম্ভাবনা থাকে। যারা অ্যাসবেস্টস কারখানায় কাজ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা তোমার কটন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমার ধরে নাও যারা বিভিন্ন রেডিয়েশন নিয়ে কাজ করে, সেখানেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন নেশাদ্রব্য ব্যবহার করে, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।
3 নম্বর বলছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণী সাথে লিখুন। তাহলে প্রথমে কি হবে, যে প্রথমে অত্যাধিক হারে বংশবৃদ্ধি হবে, এরপর খাদ্য বাসস্থানের জন্য তাদের মধ্যে সংগ্রাম হবে। সেই সংগ্রাম 3 ধরনের হবে। একটা হচ্ছে তোমার নিজস্ব প্রজাতির মধ্যে সংগ্রাম, অপর প্রজাতির মধ্যে সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, তার মধ্যে পরিবর্তন আসবে, ভ্যারিয়েশন আসবে, তো প্রাকৃতিক নির্বাচন হবে, তারপর তারা নতুন প্রজাতি তৈরি হবে। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা। শিম্পাঞ্জিরা কী করে, মানুষেরা যেমন শাবল বা কোনো শক্ত কিছু দিয়ে মাটি খুঁড়তে পারে, শিম্পাঞ্জিরা তেমনি গাছের ডাল ভেঙে পাতা ছেড়ে সেই ডালটিকে উইপোকার ডিভিতে ঢুকিয়ে উইপোকা বার করে সেগুলো খায়। আবার আমরা যেমন হাতুড়ির সাহায্যে কোনো কিছু ভাঙতে পারি, শিম্পাঞ্জিও তাদের কাছে সহজলভ্য পাথরের টুকরোকে হাতুড়ি আর নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোলা ভেঙে বাদাম খায়। এবং পরজীবজনিত রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিক ঔষধি গাছ অ্যাসপিলিয়া রুডিস চীনে মানুষের মতো তারা ব্যবহার করে। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো একটা সারণীর সাহায্যে দেখাও এবং পায়রা উড্ডয়ন বায়ুথলির। তো আমি খুব সংক্ষেপে বলছি যে প্রথমে পৃথিবীর সৃষ্টি হলো 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হলো। তারপর কি হলো, প্রথম জীবনের উৎপত্তি হলো কত, 370 কোটি বছর আগে। তারপরে তোমার হচ্ছে 300 কোটি বছর আগে তোমার হলো এককোষী জীব। 300 কোটি বছর আগে ইউনিসেলুলার অর্গানিজম, এককোষী জীবের। এগুলো আমি সংক্ষেপে বলছি, তোমরা বইয়ে দেখে নিবে। এটা 93 নম্বর পেজে এই কোয়েশ্চেনটা রয়েছে। তারপর হচ্ছে কি সায়ানোব্যাকটেরিয়া আসলো, তারা অক্সিজেন ত্যাগ করতে শুরু করলো, তার বহুকোষী জীবের উৎপত্তি ঘটলো, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তন ঘটলো, ডাঙার উদ্ভিদের বিবর্তন ঘটলো, 4 পায়ের মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা শুরু হলো। এবার পায়রা উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী? তো পায়রা দিয়ে কী থাকে, বায়ুথলি থাকে, এবং সেই বায়ুথলি কী থাকে, বেলুনের মতো কাজ করে। বায়ুথলি সব বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, এতে পায়রা বায়ুতে সহজে ভাসতে পারে। বায়ুথলি দেহের দুপাশে এমনভাবে সজ্জিত যাতে ওড়ার সময় পায়রার দেহের ভারকেন্দ্র সঠিকভাবে স্থাপিত হয়, ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। এরপর চলে এসেছে 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, একজন ডাক্তার সারাদিনে তার রোগীর মধ্যে পরিবেশ দূষণজনিত কারণে কোন কোন রোগ লক্ষণ পেতে পারে। 1 নম্বর হচ্ছে কি, সে অ্যাজমা পেতে পারে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস পেতে পারে। তারপর হচ্ছে কি, তার মেন্টাল ডিস্টারবেন্স, মানসিক অস্বস্তি, মানসিক বিকৃতি পেতে পারে। এসব পেতে পারে মেন্টাল ডিস্টারবেন্স, এসব বিভিন্ন ধরনের অ্যালার্জি পেতে পারে। এগুলো নিয়ে তোমাদের ডিটেলসে লিখতে হবে। কোন একটি জাতীয় উদ্যানে বাঘ এবং অ্যাকশন গন্ডার উভয় সংরক্ষণের সঙ্গে কোন কোন ইনস্টিটিউ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে যখন ইনস্টিটিউ বলছে মানে কি সংরক্ষণের স্থান, তাহলে এখানে কী করতে হবে, ওখানে তো একটা প্রোটেক্টেড এরিয়া রাখতে হবে, সেখানে সাধারণের প্রবেশ নিষেধ করতে হবে, সেখানে পশুদের কোনো কিছু খাবার দেওয়া বা সেখানে পশু শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, এগুলো লিখে দিতে হবে। জীববৈচিত্র্য সংক্রান্তের সঙ্গে অতি ব্যবহার, তো যে কোনো জিনিস যখন আমি ব্যবহার বেশি করব কিন্তু তার প্রোডাকশন কম করব, তখন সেটা ধীরে ধীরে কীভাবে বিলুপ্ত হয়ে যাবে, এই সম্পর্কে তোমাদের লিখতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যার সৃষ্টি হয় তার একটা মানচিত্র। তাহলে যখন জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে আছে, তখন সেখানে কি প্রাকৃতিক সম্পদের ব্যবহার খুব বেশি হবে, অতি ব্যবহারের ফলে সেগুলো বিলুপ্তের পথে যেতে শুরু করবে। আবার 2 নম্বর হচ্ছে কি, যত জিনিস ব্যবহার করবে তার ওয়েস্ট প্রোডাক্ট বা দূষক পদার্থ বেশি বেশি তৈরি হবে, যেগুলো তোমার পৃথিবীতে জমা হবে, যার ফলে হবে বেশি বেশি তখন পপুলেশন যত বাড়বে তত আমাদের কী হবে, কৃষি জমির পরিমাণ কমতে থাকবে, তত আমাদের ডিফরেস্টেশন অর্থাৎ বন ধ্বংস করতে হবে। এইসব জিনিস নিয়ে তোমাকে লিখতে হবে। আমাদের ওয়েটল্যান্ড কমে যাবে। জিন, ডিএনএ এবং ক্রোমোজোম আন্তঃসম্পর্ক। তাহলে ক্রোমোজোমের একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ উপস্থিত, ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ জিন, অর্থাৎ জিন হচ্ছে ডিএনএর মধ্যে অবস্থিত, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে অবস্থিত। জিন দিয়ে ডিএনএ তৈরি, ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি। অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা, অঙ্গজ বংশ বিস্তার মানে একটা অজনজনন পদ্ধতি। অজনজনন পদ্ধতিতে কী হয় যে 100%
ক্লোন তৈরি করা হয়, তো প্যারেন্ট যেমন হবে তোর বাচ্চাটা তেমনই হবে। অঙ্গজ বিস্তার কী হয়, অল্প সময়ের মধ্যে অনেক অনেক বেশি পরিমাণে জীব তৈরি করা হয়, হলে এইসব সুবিধাগুলো লিখতে হবে। মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয়, উদ্ভিদের কোনো একটা অংশ, ছোট্ট অংশকে নিয়ে, এক্সপ্ল্যান্টকে নিয়ে তাকে কালচার মিডিয়ামে চাষ করলে আমাদের তৈরি হয় মাইক্রোপ্রোপাগেশন। এর সুবিধা হচ্ছে কি, এখানে ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি করা হয়, এর মাধ্যমে তোমার অল্প সময়ে অনেক বেশি প্ল্যান্ট তৈরি করে নেওয়া যেতে পারে, যে সমস্ত উদ্ভিদগুলো বিলুপ্তর পর তাদেরকে চাষ করা যেতে পারে, এসব জিনিস লিখবে। প্রাণীকোষে মাইটোসিস বিভাজন, টেলোফেজ কী হচ্ছে, প্রাণীকোষের ক্ষেত্রে তোমার ফারো তৈরি হচ্ছে, দুটো কোষ আলাদা হয়ে গেল, দুটো সম্পূর্ণ কমপ্লিট আলাদা কোষ তৈরি করবে, এই জিনিসগুলো লিখবে। যেখানে টেলোফেজের পরে আবার তোমার সাইটোকাইনেসিস ঘটবে। 4-6 মটরের বীজ সংখ্যা দুটি ও ফুল সংখ্যা দুটি, তাহলে গোল হলুদ আর ফুল হচ্ছে তোমার সাদা, ওটা হচ্ছে গোল হলুদ আর কুঞ্চিত সবুজ। গোল হলুদ দুটি বীজ হচ্ছে গোল হলুদ আর ফুল হচ্ছে বীজ সংক্রান্ত দুটি। বীজ সংক্রান্ত দুটি হচ্ছে কি কি, বীজ হচ্ছে কি গোল হতে পারে, হলুদ হতে পারে, এবং বীজের প্রচ্ছন্ন হতে পারে কি কুঞ্চিত হতে পারে, সবুজ হতে পারে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে তোমার ফুলের ক্ষেত্রে, তাহলে ফুলের ক্ষেত্রে উদ্ভিদের একটা অবস্থান হতে পারে, ফুলের ক্ষেত্রে কি ফুলের বর্ণ বেগুনি হতে পারে, সাদা হতে পারে, ফুলের অবস্থান কাক্ষিক আর শীর্ষ হতে পারে। হলো, অনেক সময় দেখা যায় বাবা মা উভয় আপাতদৃষ্টে স্বাভাবিক, কিন্তু তাদের একটা ছেলে বর্ণান্তক, কারণ বাবা মা হচ্ছে কি মানে মা হচ্ছে এখানে কি, মা হচ্ছে বাহক আর বাবা হচ্ছে সুস্থ। তাহলে মায়ের এক্স ক্রোমোজোমটা যখন এই ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিশবে, তখন কী হবে, আক্রান্ত সন্তান তৈরি হবে। সমাজ থেকে বংশগত রোগ দূর করে জেনেটিক কাউন্সিলিং মানে হচ্ছে তার জিনগত সম্পর্ক আছে কি না, মানে ম্যারেজ যখন হবে তখন তার জেনেটিক্যালি রিলেটেড কিনা, তাদের আগের জেনারেশনের জিনগত রোগ দেখা দিয়েছিল কিনা, বা কত জেনারেশন আগে জিনগত রোগ ছিল, কীভাবে সেই প্যাটার্নগুলো আসছে সেগুলো আগে জেনে তারপর ম্যারেজ করালে কেউ জেনেটিক কাউন্সিলিং মানে ঘটালে এখানে প্রবাবিলিটি কম হয়, সেটা তোমাদের লিখতে হবে। বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরণ ফলে F2 জনিত কালো মসৃণ ফিনোটাইপ যুক্ত গিনিপিগ উৎপন্ন, এদের সম্ভাব্য জিনোটাইপ জেনেটিক অনপসরণ। তাহলে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপ যুক্ত গিনিপিগ উৎপন্ন হয়, তাহলে এখানে কালো মসৃণটা বের করতে হবে। তো কালো মসৃণ কী হতে পারে, একটা হচ্ছে BBRR হতে পারে, একটা BBRR হতে পারে, কালো এবং মসৃণ, সেটা হতে পারে। তার জন্য এটা হচ্ছে 1 হবে, এটা দুটো পাওয়া যাবে, টোটাল 3টে পাওয়া যাবে, 1:2 পাওয়া যাবে এটা। তা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, তাই তোমাদের অসংখ্য। আরও কতগুলো দেখ, কেবলমাত্র বহিরাগত পরীক্ষার জন্য আবরণী কলার কি, আবরণী কলার একটা বৈশিষ্ট্য যে ভিত্তি পর্দা থাকবে। কলগি বোর্ডের কাজ কী হচ্ছে, এটা ক্ষরণে সাহায্য করবে। স্ক্রিন কেমন একটি কাজ কি, দেখো এটি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে উদ্ভিদকে, যান্ত্রিক দৃঢ়তা। সপরাগ একটি সুবিধা হলো কি, পরাগ বেশি নষ্ট হবে না। একটি প্রোটিন পরীক্ষার উৎসেচকের নাম হচ্ছে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ইত্যাদি। স্নায়ু দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। স্নায়ু কি একটা হেড থাকে, একটা তোমার ফাইবার থাকে, অ্যাকশন, এখানে নিউক্লিয়াস থাকে, এখানে নিজেল দানাবর্তন থাকে, এখানে থেকে মাইলিন সিদ থাকে, এবং নোড অফ র্যানভিয়ার থাকে। নোড অফ র্যানভিয়ার হলো এটা সোয়ান সেল থাকছে, অ্যাকশন লেমো বলা হচ্ছে, এবং অ্যাকশন নব বলা হচ্ছে এগুলোকে। উদ্ভিদের দুটি নাইট্রোজেন যুক্ত পদার্থের নাম লিখো, যেমন তোমার মরফিন, বা এটার নাম বলে কুইনাইন, রেসারপিন,
মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে একটি করে কাজ লেখো। মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপন্ন করা, ক্লোরোপ্লাস্টে খাদ্য সংশ্লেষ করা। পশ্চিমবঙ্গে দুটি অভয়ারণ্যের নাম লিখো। পশ্চিমবঙ্গে দুটো অভয়ারণ্য হলো দুটো অভয়ারণ্যের নাম হলো, একটা হচ্ছে বেথুয়া ডোহরি, নদীয়াতে রয়েছে বেথুয়া ডোহরি, সজনেখালি ইত্যাদি, কুলিক রয়েছে, বল্লভপুর রয়েছে, মেলঘাট ইত্যাদি। এটা কমপ্লিটলি তোমাদের আলোচনা করে দিলাম এই 2025 সালের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন। তোমরা অবশ্যই কোয়েশ্চেন একবার দেখে নিও এবং ভালোভাবে সেগুলো মিলিয়ে নিও। ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ।